অগোচরে তুমি, পর্ব 23, লিখেছেন স্বর্ণালী তালুকদার। আপনাদের সাথে আমি আছি সুহা ইসলাম। চারিদিকে শুনশান, নীরব, নিস্তব্ধতায় ঘেরা। ফাঁকা রাস্তায় খুব ধীর গতিতে ড্রাইভ করছে মেহনুর। মাঝে মধ্যে দু একটা গাড়ি ক্রস করছে। গাড়ির ভিতরের লাইটগুলো অফ করে দিয়ে সামনের জানালাগুলো খোলাই রেখেছে। চারিদিকে ফুরফুরে সতেজ হাওয়া বইছে। জোনাকিরা দল বেঁধে রাস্তার দুপাশে লোকসভা বসিয়েছে। দেখে মনে হচ্ছে এক আকাশ তারা বোধহয় মাটিতে নেমে এসেছে। মেহনুর একবার ভেবেছিল গাড়ির হেডলাইটগুলো অফ করে দেবে, জোনাকির আলোয় বাকি রাস্তাটা অনায়াসে চলে যেতে পারবে। আইন লঙ্ঘনের অভিযোগে শেষে থানায় গিয়ে এই সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হওয়ার বোকামিটা আর করল না। লাইটগুলো থাক, তাও এইভাবেই বেশ লাগছে। আর যদি এই গাড়িটার সাথে না থাকতো তাহলে নিশ্চিত ও এই ফাঁকা রাস্তায় হাঁটতো। এমন মনোরম, স্নিগ্ধ, মায়াবী রাতে খোলা আকাশের নিচে হাঁটতে কার না ভালো লাগে। অবশ্যই এটা যদি কানাডা হতো তাহলে আর গাড়ির দোহাইও দিত না, নিজের মনের তীব্র ইচ্ছাটাকে প্রশ্রয় দিত। তবে এই মুহূর্তে গুনগুনিয়ে একটা গান গাইলে মন্দ হয় না। এই ওয়েদারে এই গানটাই ওর মাথায় আসলো। মেহনুর মুচকি হেসে সুর তুলল। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। শুনশান বাতাসের গুঞ্জন চঞ্চল করে মন, ডাক দিয়ে যায় এই দুটি চোখ। আহা ওহো হো। যাই হোক, গান গাইতে গাইতে লুকিং গ্লাসে এক ঝলক নজর পড়তে ভ্রু কুঁচকে আসে মেহনুরের। গান থামিয়ে গ্লাসের দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকায়। কেউ একজন বাইক নিয়ে ওর গাড়ির পিছন পিছন আসছে। মেহনুর তুলনামূলক অনেক কম স্পিডে গাড়ি চালাচ্ছে, আর এই হিসেবে ওই বাইকার ওকে ক্রস করে চলে যাওয়ার কথা। কিন্তু মেহনুরের কেন জানি মনে হচ্ছে ইচ্ছে করে বাইকটা আস্তে আস্তে চালানো হচ্ছে। তবে কি ওকে কেউ ফলো করছে? পরখ করে নেওয়ার জন্য মেহনুর গাড়ির ব্রেক কষে, সাথে সাথে পিছনের বাইকটাও দাঁড়িয়ে পড়ে। আশ্চর্য! মেহনুর অবাক হয়ে মাথা ঘুরিয়ে পিছনে তাকায়। ও কিছু দেখে ওঠার আগে বাইকের হেডলাইটটা বন্ধ করে ফেলে। মেহনুর কিছুক্ষণ সান্ধিয়ান চোখে তাকিয়ে থেকে আবার গাড়িটা স্টার্ট দেয়। পর মুহূর্তে মেহনুর লুকিং গ্লাসে তাকিয়ে বুঝতে পারে বাইকটা আবার ওর পিছু পিছু আসছে। মেহনুর স্বাভাবিকের চেয়েও দ্রুত ড্রাইভ করছে, তবে ভয় পেয়ে নয়, পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য যে বাইকটা ওকেই ফলো করছে। হুট করে মেহনুর আবার গাড়ি থামিয়ে দেয়। মুহূর্তে বাইকটা দাঁড়িয়ে পড়ল। মেহনুর স্মিত হেসে ফের গাড়িটা স্টার্ট দেয়, সাথে সেই বাইকও। মিনিট দুয়েক পর মেহনুর আবার সেই একই কাজ করলো, সাথে সাথে ওই বাইকারও। মেহনুরের কাছে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে। অনেকবার একই ঘটনা রিপিট করে ও বারবার এমন করছে দেখে আরেকবার ওই বাইকার ওকে ক্রস করে চলে যায়। মেহনুর কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। পর মুহূর্তে ওই বাইকারের বিরক্ত করতে পেরে শব্দ করে হেসে উঠল। ছাদে এসে দ্রুত পায়ে পায়চারি করছে অর্ক। সেই সকাল থেকে ওর মনটা অস্থির হয়ে আছে। কবে একটু মেহনুরকে একা পাবে আর ওর মনে থাকা সব প্রশ্নের উত্তর পাবে। রৌনককে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েই ছাদে চলে এসেছে অর্ক। ওর হাতে থাকা ফোনের বাটন চেপে সময়টা দেখে নিল। এখন সময় 1:27। ঘড়ি ধরার সময় এখন থেকে 25 মিনিট আগে অর্ক ছাদে এসেছে। মেহনুর রাতে ঘুমানোর আগে প্রতিদিন ছাদে আসে, এ কথা অর্ক জানে। মেহনুরই একদিন ওকে বলেছিল। তাছাড়া অর্ক নিজেও বেশ কয়েকদিন দেখেছে। এখন 1:30 বাজে, তো কি হয়েছে? রাত 3টে বাজলেও মেহনুর ছাদে আসবে। এ কদিনে মেহনুরকে এতটুকু চিনতে পেরেছে অর্ক। প্রায় আরও 5 মিনিট পর মেহনুরের দেখা মিলল। এক হাতে 250 মিলির দুটো কোকের বোতল, অন্য হাতে মোবাইলের দিকে দৃষ্টি স্থির রেখে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো অর্কের পাশে। একটা কোক অর্কের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে মাথা ঠান্ডা করে তারপর ধীরে সুস্থে প্রশ্ন করুন। মেহনুরের কথা শুনে অর্ক কপালে ভাঁজ ফেলে চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে। মেহনুর কিভাবে জানলো ও প্রশ্ন করবে বলে এখানে দাঁড়িয়ে আছে? আর ও যে ছাদে আছে মেহনুর সেটাই বা জানলো কি করে? কি হলো, কি ভাবছেন আপনি ছাদে? এটা আমি কি করে জানলাম?
মেহনুরের কথা শুনে টাসকে খেয়ে যায় অর্ক। অর্ক অবাক হলেও বাইরের ভাবমূর্তি কোনো পরিবর্তন করলো না। অর্ক মেহনুরের হাত থেকে কোকটা নেয়। মেহনুর নিজের কোকটা থেকে এক ঢোক খেয়ে স্মিত হেসে বলল, ফ্রিজে একটাও কোক নেই। খালামণি বলল, জিম সব খেয়ে ফেলেছে। খালুজান কোনো কারণে দোকানে গিয়েছিলেন। তাকে বললাম আমার জন্য যাতে কোক নিয়ে আসে, কারণ আমার সব কোক তার ছেলে সাবার করে দিয়েছে। আপনি যখন ছাদে আসছিলেন তখন আমি দেখেছিলাম। এখানে এসে আমি একা একা কোক খাবো আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন, পরে যদি আমার পেট ব্যথা করে। তাই আপনার জন্য একটা নিয়ে আসলাম। এখন বলুন, আপনি কি জানতে চান? মেহনুর যে খুব চালাক সেটা অর্কের আর বুঝতে বাকি নেই। তাই এত ভনিতা না করে গলা খাকড়ি দিয়ে সোজা সাপটা প্রশ্ন করল, সকালে কাজী অফিসে এটা কি করলে তুমি? অর্কের প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় মেহনুর। অবাক স্বরে বলল, কি করেছি? তুমি দিহাদের অনুমতি ছাড়া ওর বিয়ে দিয়ে দিলে, আর দিহাদও কোনো আপত্তি জানালো না কেন? অর্কের প্রশ্ন শুনে মেহনুর হতভম্ব, হতবাক। এত কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড হয়েও অর্ক কিছুই টের পেল না। শুধু অর্কই না, তনিমা আর অয়নও জানতো না। রওনাফের বিয়ের জন্য তনিমা আর কলি মেহনুরদের বাসায় এসেছিল। মেহনুর, তনিমা আর কলি একই রুমেই ছিল। কাল রাতে ছাদ থেকে চলে যাওয়ার পর রুমে গিয়ে সবার আগে মেহনুর তনিমাকে সবটা বলে। তনিমা সবটা শুনে 5 মিনিট স্তব্ধ হয়ে বসেছিল। তারপর কলিকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। আর আজ বিয়ে পড়ানোর পর যখন মেহনুররা দিহাদের বাসায় যাচ্ছিল তখন তনিমা অয়নকে সবটা বলল। তনিমার মতো অয়নও বিস্মিত হয়েছিল সবটা শুনে। এখন সবটা শোনার পর অর্কেরও একই হাল হবে সেটাও খুব ভালো করেই বুঝতে পারছে মেহনুর। কিন্তু অর্ক ওকে কেন এই কথা জিজ্ঞেস করছে? মেহনুর অর্কের প্রশ্নের প্রত্যুত্তর উল্টে প্রশ্ন ছুড়ল, আপনার এই প্রশ্নটা তো দিহাদ ভাইয়াকে করা উচিত, আমাকে কেন করছেন? আমি তোমার কাছ থেকে সবটা শুনতে চাই বলে ওদেরকে কিচ্ছু জিজ্ঞাসা করিনি, কারণ আমি জানি এই সব কিছুর পিছনে তুমি আছো। বাবা, এত জানেন আপনি? দেখো মেহনুর, একদম ভনিতা করবে না। ওকে, রিল্যাক্স। রেগে যাচ্ছেন কেন? আগে কোকটা শেষ করেন, তারপর বলছি। মেহনুরের কথাটা বলতে দেরি, অর্কের কোক শেষ করতে দেরি নেই। রুদ্ধশ্বাসে পুরোটা কোক শেষ করে বলল, এবার বলো। মেহনুর অর্কের তাড়াহুড়ো দেখে মুখ টিপে হেসে একটা ক্ষুদ্র শ্বাস ফেলে। তারপর কলির অতীত, বর্তমান, দিহাত, কলি একে অপরকে ভালোবাসা ও কিভাবে জানলো সব অর্ককে বলল। মেহনুরের প্রত্যেকটা কথায় অর্ক চমকিয়েছে, অবাক হয়েছে, বিস্মিত হয়েছে। হওয়ারই কথা, এত বছর ওদের বন্ধুত্ব, অথচ ওরা কেউই জানতো না কলির জীবনটা এতটা নির্মম, মর্মান্তিক। দিহাদ আর কলির আচরণে কখনো মনে হয়নি ওরা একে অপরকে ভালোবাসে। তাহলে কিভাবে বুঝবে ওরা? অর্ক ফের প্রশ্ন করলো, আর দিহাদের আব্বু আম্মু? দিহাদ ভাইয়া বলল, ওনার আব্বু আম্মু কানাডায় থাকেন, আমরাও ওখানেই থাকি, যদিও এক জায়গায় নয়, তবুও ভার্চুয়াল জগতে কারো ঠিকানা খুঁজে বের করতে এখন আর খুব বেশি পরিশ্রম করতে হয় না। ওনারা কলি আপুকে তো আগেই থেকেই চেনেন, জানেন ছেলের পছন্দ ওনাদের পছন্দ। কলি আপু অনাথ, এটা জানার পর অবশ্য একটু আপত্তি করেছিলেন। তখন তুমি তাদের রাজি করিয়েছ? মেহনুরকে বলতে না দিয়ে অর্ক বলল। মেহনুর চুপ রইল। অর্ক ওর জবাব পেয়ে গেছে। মেহনুর একটা দীর্ঘশ্বাস টেনে ছাদের কর্নিশে গিয়ে উঠে বসল। অর্ক ওর সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে, তবে মেহনুরকে ও যতই দেখছে ততই অবাক হচ্ছে। এই মেয়েটা কিভাবে সব দিক এত ইজিলি সামলে ফেলে? ওর কথার পৃষ্ঠে কেউ কিছু বলতে পারে না, নাকি বলতে চায় না? এই মেয়ে কি সব জানতা, এতটাই নিখুঁত? অর্ককে এই প্রশ্নগুলো বারবার খুব ভাবায়। বাইক নিয়ে আমায় ফলো করছিলেন কেন? নির্বিকার চিত্রে প্রশ্ন করল মেহনুর। ছাদ থেকে চলে আসার পা বাড়াতেই মেহনুরের এহেন অপ্রত্যাশিত প্রশ্ন শুনে থমকে দাঁড়ায় অর্ক। বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো মেহনুরের দিকে, কপালে চিন্তার ভাঁজ। অর্ক যে ওকে ফলো করছিল সেটা মেহনুর কিভাবে জানলো? হুডি, হেলমেটের আড়ালে ওটা অর্কই ছিল, সেটা এত আত্মবিশ্বাসের সাথে কি করে বলছো? আর আপনার পারফিউমের স্মেলটা খুব ভালো। জানেন, আপনি আমাকে ক্রস করে চলে আসার অনেকক্ষণ পরেও স্মেলটা ছিল। কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন? কোনো বিদেশি ব্র্যান্ডই হবে হয়তো। আচ্ছা বাদ দিন, বললেন না তো কেন ফলো করছিলেন? মেহনুরের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় অর্ক। কাঁচুমাচু মুখ করে বলল,
একই ব্র্যান্ডের পারফিউম কি আর কেউ ব্যবহার করে না নাকি? মেহনুর ঠোঁট টিপে হাসছে। অর্ক ওকে যুক্তির কায়দায় এড়িয়ে যেতে চাইছে। অর্কের দিকে আর চোখে একবার তাকিয়ে ফের বলল, আমার কাছে সবসময় চুইংগাম থাকে। গাড়িতে কিছু আলপিনও ছিল। যখন গাড়ি থামিয়েছিলাম তখন রাস্তায় চুইংগাম আর আলপিন ফেলে দিয়েছিলাম। যাই হোক, সকালে বাইকের টায়ারগুলো পরিষ্কার করে নিয়েন। মেহনুর কথাটা শেষ করে হাসতে হাসতে ছাদ থেকে চলে যায়। অর্ক বিস্মিত হয়ে শুধু তাকিয়ে রইল। পর মুহূর্তে মেহনুরের বলা কথাটার মানে বুঝতে পেরে বুক চিরে একটা রুদ্ধশ্বাস বেরিয়ে আসলো। এ তো ভারী ধুরমবাজ পাজি মেয়ে। ওর মাথায় সবসময় কিছু না কিছু চলে, সেটা অর্ক জানে। তাই বলে এত দুষ্টু বুদ্ধি গিজগিজ করে এই মেয়ের মাথায়। শেষে কিনা ওর শখের বাইকটার 12টা বাজিয়ে দিল। ও তো মেহনুরের ভালোর জন্যই ফলো করছিল, আর ওটাকে তো ফলো করা বলে না, প্রোটেক্ট করা বলে। রাতের বেলা একটা মেয়ে একা একা বাসায় ফিরবে, তাই অর্ক একটু এগিয়ে দেখতে গিয়েছিল, কারণ মেহনুর এই দিকের রাস্তাঘাট তেমন ভালো চিনেও না। এখন এটা কি ফলো করা হলো? তবে হ্যাঁ, ও চাইলে মেহনুরের সাথে দেখা করতে পারত, কিন্তু সেটা কেন করলো না এটার উত্তর অর্কের কাছেও নেই। হয়তো তখন মেহনুরের পিছন পিছন চুপি চুপি আসতেই খুব ভালো লাগছিল ওর কাছে। বাসার কাছাকাছি চলে আসায় অর্ক তখন মেহনুরকে ক্রস করে আগে চলে আসে। মেহনুর খুব চালাক, অর্ক সেটার প্রমাণ প্রতিবারই পেয়েছে। তবে মেহনুর এইভাবে ওকে ধরে ফেলবে বুঝতে পারেনি। অর্ক মেহনুরদের বাসা থেকে এসে ফ্রেশ হয়ে সবে একটু শুয়েছে। শরীরটা বেশ ক্লান্ত। সকালে দিহাত কলির বিয়ে, তারপর সারাদিন এটা সেটা করতে হয়েছে। সন্ধ্যার পরে আবার রিসেপশন, ঝামেলা, সব মিলিয়ে শরীরটা একেবারে ছেড়ে দিয়েছে। এক মুহূর্তে মনে হচ্ছে কেউ একজন মাথায় হাত বুলিয়ে দিলে মন্দ হতো না। আসতে পারি সাহেব? আমিনা বেগম অর্কের ঘরে বাইরে দাঁড়িয়ে এমনভাবে কথাটা বললেন, ওনাকে দেখে মনে হচ্ছে যে সদ্য বিবাহিত মধ্যযুগীয় এক রমণী তার বরের কাছে অত্যন্ত বিনীতভাবে আর্জি জানাচ্ছে। আমিনা বেগমের স্বর শুনতেই হাসি ফুটে অর্কের মুখে। চোখ বন্ধ রেখেই নরম গলায় বলল, বিবি, তার সাহেবের ঘরে আসলে অনুমতি চাইতে হবে, এটা কোন সংবিধানে লেখা আছে বিবিজান? আসবো তাহলে? না। আমিনা বেগম ভ্রুকুটি করে তাকিয়ে আছেন। অর্ক বিছানা ছেড়ে উঠে এসে আমিনা বেগমকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। আমিনা তখনও নির্লিপ্ত চোখে অর্কের দিকে তাকিয়ে আছে। বিবিজান, এই মুহূর্তে আমি মনে হয় তোমাকেই চাইছিলাম। অর্ক আমিনা বেগমের কোলে মাথা রেখে কথাটা বলল। আমিনা বেগম অর্কের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ধিয়ান চোখে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, আমার তো অন্য কিছু মনে হচ্ছে। অর্ক শুয়ে থেকে মাথাটা হালকা কাত করে চোখ উল্টে আমিনা বেগমের দিকে তাকায়। অর্কের অবুঝ চাহনি দেখে আমিনা বেগম বলল, চারিদিকে বিয়ের মরশুম, এই মুহূর্তে তো দুই বন্ধুর বাসর ঘরে আছে, হয়তো বউয়েরা পরম যত্ন করে ওদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এখন এটা ভেবে হয়তো তোরও ইচ্ছে জাগছে, ইস, আজ যদি আমার একটা বউ থাকতো, তাহলে আমিও হয়তো তার আদর পেতাম। সত্যি আমার এই ক্লান্তি অবসান দূর করার জন্য এই দুটো হাতেরই খুব দরকার ছিল। অর্ক আমিনা বেগমের হাত দুটোই চুমো দিয়ে কথাটা বলল। ভাবমূর্তি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এবার দেখছি স্থানীয় দুটো হাতের বন্দোবস্ত করতেই হবে। তা সাহেবের মনে কি কেউ আছে? এতক্ষণে আমিনা বেগম আসল কথাটা জিজ্ঞেস করলেন। অর্কের মনে কি আছে সেটা জানার জন্য তিনি অর্কের রুমে এসেছেন। অর্ক চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলল, আমার হৃদয় হরিণী বিদেশিনী নীলাক্ষী, আমার হৃদয় হরিণী বিদেশিনী নীলাক্ষী নয়নে ছিল অগ্নিঝরা চাহনি। তার মসৃণ ঠোঁটের অমায়িক হাসিতে আমি তো ডুবেছি সেই কবে, হারিয়েছি তাকে ক্ষণিকের ভুলে। আজও আমি মনের দরজা খুলে অপেক্ষায় থাকি অন্তিম প্রহরে। হয়তো সে একদিন আসতেও পারে আমার এই এলোমেলো নীড়ে। আমিনা বেগম অর্কের কথা শুনে অবাক হয়ে ভ্রুকুটি করে তাকিয়ে আছেন। পর মুহূর্তে গলার স্বর নিচু করে নরম গলায় বলল, আচ্ছা বুঝলাম, আমি কি তাকে চিনি? অর্কের স্বর ক্ষীণ হয়ে গেছে, হয়তো ঘুমের রাজ্যেই তলিয়ে যাবে এক্ষুনি। আমিনা বেগম অর্কের প্রশ্নের উত্তর শুনে শুধু মৃদু হাসলেন, কোনো কথা বললেন না। চুপচাপ অর্কের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কিছু সময় পরেই বুঝতে পারেন অর্ক ঘুমিয়ে পড়েছে।
অর্কের মাথাটা বালিশে রেখে আস্তে করে বিছানা ছেড়ে নেমে আসেন। অর্কের পায়ের কাছে থাকা কম্বলটা কোমর অবধি টেনে দিয়ে আমেনা বেগম চলে আসেন। তো অগোচরে তুমি পর্ব 23 আজকের জন্য এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বাই।